নমস্কার। আবার ফিরে এলাম এনকে ডিজিটালে আমার সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন। এই অনুষ্ঠানের জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই এনকে ডিজিটালের কর্ণধার এবং সম্পাদক প্রবীর দাকে এবং তার সুযোগ্য পুত্র অনির্বাণকে। এবার আসি আজকের এপিসোডে। হয়তো পুজোর আগে এটাই আমাদের শেষ দেখা, তাই কিছু বিষয় নিয়ে আলোচনা করা দরকার। দেখুন, গোটা পৃথিবী বা আমরা ভারতবর্ষে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা বদলের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই বদলের সময় আমাদের চারপাশে তথাকথিত যেটা মেইন স্ট্রিম মিডিয়া, আজকাল যেটাকে অবশ্য মেইন স্ট্রিম মিডিয়া আর কেউ বলেন না, যেটাকে গদি মিডিয়া বলেন, কারণ এই যে মিডিয়ামে আমরা কথা বলছি সেই ডিজিটাল মিডিয়া অনেক পাওয়ারফুল বা ক্ষমতাশালী হয়ে গেছে। তখনই মেইন স্ট্রিম মিডিয়া বা গদি মিডিয়া ঠিক কি করছে? আমার এই প্রশ্নটা বা এই বিষয়টা তোলার কারণ অনেকগুলো ঘটনা। মঙ্গলবার দিন থেকে কলকাতা জলমগ্ন ছিল। সেই কলকাতার জল কাটতে কাটতে বুধবার হয়েছে। অনেক জায়গায় জল এখনো নামেনি, কলকাতার অল্প কিছু এলাকায়। এর পাশাপাশি গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। শান্ত জায়গা লাদাখ, যে লাদাখ পাকিস্তান এবং চীনের সীমান্ত ঘেরা, সেই লাদাখ হঠাৎ অশান্ত হয়ে উঠেছে। লাদাখের স্বাধীন রাজ্যের দাবি এবং সিক্স শিডিউলে লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবি, এই দুটো নিয়ে লাদাখে যে প্রবল বিক্ষোভ হয়েছে সেটা কন্ট্রোল করতে গিয়ে পুলিশের গুলিচালনায় 4 জন মারা গিয়েছে। অন্যদিকে রাহুল গান্ধী গোটা দেশ জুড়ে ক্যাম্পেন করছেন ভোট চুরির বিষয়। দেখুন, ঠিক সেই সময় আমাদের গদি মিডিয়া শব্দটাই ব্যবহার করছি, তারা কি করছেন? দেখুন, আমার খুব বলতে এটা খুব নিজের লজ্জা বা দ্বিধা হচ্ছে যে এই গদি মিডিয়ায় এমন অনেক আছেন যারা আমার পুরনো সহকর্মী, যাদের যাদের সঙ্গে আমি কাজ করেছি, যারা কেউ কেউ আমার বস ছিলেন, কেউ কেউ আমার সঙ্গে কাজ করেছেন, আমার সহকর্মী ছিলেন। তাদের ভূমিকা ঠিক কি সেটা বোধহয় একটু ভাবার সময় এসছে। দেখুন, আমি সাংবাদিক হিসেবে বিশ্বাস করি এবং বিশ্বাসটা আমার আজীবন থাকবেন। যদি আমি কখনো সাংবাদিকতা ছেড়েও দিই তাহলেও আমি বিশ্বাস করব, সাংবাদিকের অবশ্যই অধিকার আছে কোনো সিস্টেমকে, কোনো দলকে, কোনো রাজনৈতিক শক্তিকে সমালোচনা করা। অবশ্যই সমালোচনা করবেন। যদি কলকাতা পুরসভার কোনো দোষ থাকে জল জমার ক্ষেত্রে, অবশ্যই সমালোচনা করবেন। কিন্তু সেই সমালোচনা করার জন্য আপনি মিথ্যে ভিডিও, মিথ্যে ছবি, মিথ্যে কথা কেন প্রচার করবেন? আমি আজকে লিখেওছি একটা কাগজে, একজন নামী আমলা, তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, তিনি যে ছবিটা ব্যবহার করছেন সেই ছবিটা এবং সেই যে ছবিটাকে ফলাও করে তথাকথিত গদি মিডিয়া প্রচার করছে, সেই ছবিটা হচ্ছে এআই জেনারেটেড। কলকাতার ওই এলাকায় অতটা জল জমেইনি। নামী শিল্পী, তিনি বিজেপির সুনজরে থাকবার জন্য বা নিজেকে অত্যন্ত প্রগতিশীল প্রমাণ করবার জন্য দেখাচ্ছেন ধর্মতলার উপর দিয়ে নাকি উড়ালপুল চলে গিয়েছে, আর সেই উড়ালপুলের তলা দিয়ে নাকি বন্যার মতো জল বইছে। ওই মঙ্গলবার, যে মঙ্গলবার কলকাতা শহর জলে সত্যি সত্যি মানে প্লাবিত ছিল, সেই মঙ্গলবার আমি মৌলালি থেকে ধর্মতলা হেঁটে গিয়েছি। আমি নিজে ধর্মতলায় রাত্রি 8:30টায় দাঁড়িয়ে ভিডিও করেছি। ফলে আমাকে যদি কেউ শেখাতে আসেন যে ধর্মতলায় মঙ্গলবার কতটা জল জমেছিল, তাহলে তিনি আমার বস হন, তিনি আমার নেমসেক হন। আমি নাম করেই বলছি, তিনি আমার নেমসেক হন। আমি তাদেরকে বলবো একবার বাস্তবে নেমে, রাস্তায় নেমে, এসি ঘরে বসে, এসি স্টুডিওতে বসে আলোচনা বিতর্ক না করে মাটিতে নাম। দেখুন, এই যারা বিজেপির গদি মিডিয়ার হয়ে কাজ করে, এটা সত্যি কথা যে তাদের অনেকের বিরুদ্ধে ইডি সিবিআই এর অভিযোগ আছে, তারা চিটফান্ড থেকে টাকা নিয়েছিল, সেই অভিযোগে জেলে যেতে হয়েছে। ফলে তাদের আজকে সোশ্যাল মিডিয়ায় বসে বসে রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা করতে হয়, এতে আমি অবাক হই না। আমি সত্যি মানে তাদের সঙ্গে কখনো কাজ করেছিলাম বা তিনি আমার বস ছিলেন, এটা ভেবে আমার লজ্জা হয় যে তিনি এতটা মিথ্যে কথা, ক্রমাগত শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কুৎসা কি করে চালিয়ে যাচ্ছে। আবারও আমি বলছি, আমার নিজের বাড়ি আমি যেখানে থাকি, আমার স্ত্রীর ফ্ল্যাট আমার স্ট্রিটে, রাজাবাজার কেশব সেন স্ট্রিটে বুধবার অবধি জল জমেছিল। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।
কিন্তু যেখানে জল জমেছিল না, সেই মৌলালি, সেই শ্যামবাজার, সেই ধর্মতলার কথা আপনি কেন বলবেন? আপনি কেন মিথ্যে ছবি দেখিয়ে কুৎসা করবেন? আপনি কেন মিথ্যে ছবি দেখিয়ে ফিরহাদ হাকিমকে ধর্ম তুলে আক্রমণ করবেন? আপনি যাদবপুরের সিপিএম বলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীনতম শব্দ সোশ্যাল মিডিয়ায় লিখবেন? এটা, আবার আমি বলছি, এটা কোনো প্রগতিশীলতা নয়, এটা কোনো সাংবাদিকতা নয়, এবং এটা কোনো কিছুই নয়। এটা একটা নিকৃষ্ট নোংরাম। দেখুন, ভারতবর্ষের মানুষ, বা বলতে গেলে গোটা দক্ষিণ এশিয়ার মানুষ, এই যে ক্ষেপে উঠছে, বিক্ষোভ দেখাচ্ছে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যেটা দেখে বিজেপি ভয় পাচ্ছে, এবং লাদাখের ক্ষেত্রে বলছে যে রাহুল গান্ধী বা সোনাম ওয়াংচুক যাকে আমরা 3 ইডিয়টস এর জন্য চিনি, তিনি নাকি জেনজিকে খেপাচ্ছেন। বিজেপি এবং গদি মিডিয়াকে বুঝতে হবে যে কেন কেন এই তরুণ প্রজন্ম আর গদি মিডিয়ার উপর বিশ্বাস রাখছে না, কেন বিজেপির উপর বিশ্বাস রাখছে। আবারও আমি বলছি, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূলের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকে, বা তৃণমূলের পুরো প্রশাসনে কোনো গাফিলতি থাকে, অবশ্যই সমালোচনা করুন। যদি সমালোচনা করতে না জানেন, কারণ আপনারা রাস্তায় নামেন না, আপনি আপনার কি বলে লর্ডসের বাড়ি থেকে বা লেক গার্ডেন্সের ফ্ল্যাট থেকে নেমে কোনোদিন বৃষ্টির জলে পা ধুয়ে কোথাও যাননি, আমি কথা জোর দিয়ে বলছি, যদি আপনার কাছে ভিডিও না থাকে কলকাতার কোথায় জল জমেছে, আমার স্ট্রিটে কতটা জল জমেছে, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি ভিডিও পাঠিয়ে দেব। কিন্তু দয়া করে বাড়িতে বসে মিথ্যাচার যে ধর্মতলায় জল জমেছে, কলকাতা শহর ভেসে গিয়েছে, বাইপাস জলে ডুবে আছে, এই মিথ্যে কথাগুলো প্রচার করবেন না। প্রতিটা মিথ্যে আসলে একটাই কাজ করে, আসলে প্রতিবাদ বা যে কোনো সত্যিকে দুর্বল করে। একটা মিথ্যেই আসলে আসলে প্রমাণ করে দেয় আপনি কতটা ধান্দাবাজ, আপনি কতটা স্বার্থপর। আবারও বলছি যে শাসকের সমালোচনা থাকবে, সেটা কেন্দ্রের শাসক দল হতে পারে, সেটা রাজ্যের শাসক দল হতে পারে, সেটা কংগ্রেসের হতে পারে, সেটা সমাজবাদী পার্টির হতে পারে। কিন্তু যখন আপনি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কোনো মেয়রকে শুধুমাত্র তার ধর্মের কারণে আক্রমণ করবেন এবং ক্রমাগত আক্রমণ করে যাবেন, তখন আপনি ভুলে যাবেন না যে আপনাকেও পাল্টা জবাব দেওয়ার লোক আছে। এটা বলবার লোক আছে যে সিপিএম এর গোটা শীর্ষ নেতৃত্বটা এই সময় চীনে বসে আছে। চীনে গেছে সিপিএম এর প্রতিনিধি দল, এম.এ. বেবি, আর কাকে কাকে নিয়ে গেছে আমি তাদের নাম বলতে চাই। ফলে আপনারা কতটা সাধারণ মানুষের পাশে ছিলেন, আপনি কি করছিলেন সবাই জানে। আবারও বলছি, প্রগতিশীলতার অর্থ মিথ্যে কথা প্রচার নয়। আরজি করের সময় থেকে আমি লিখেছি, এবং সেটা আজকে প্রমাণও হয়েছে, যে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র মিথ্যের বেসাতি হয়েছে। মেন স্ট্রিম মিডিয়া প্রমাণ করবার চেষ্টা করেছে, সোশ্যাল মিডিয়া তথাকথিত আমি বলছি আমার নেমসেকরা, আমার প্রাক্তন বসেরা বলেই দিয়েছে যে আরজি করে মুসলমানরা নাকি ওই মেয়েটিকে ধর্ষণ এবং নির্যাতন করেছে। আজ অব্দি সিবিআই প্রমাণ করতে পারল? আজ অব্দি সিবিআই এর চার্জশিটে সে কথা এলো? তাহলে আপনারা ক্রমাগত এই মিথ্যে কথাগুলো কেন বলেন? এটা কি কোনো প্রগতিশীলতা? একজন মুসলমানকে দায়ী করার মধ্যে কোনো প্রগতিশীলতা? একজন মুসলমান মেয়র হলে তাকে গালাগাল দেওয়ার মধ্যে কোনো প্রগতিশীলতা? একজন মহিলা মুখ্যমন্ত্রী বলে সে কাকে দুধ খাওয়াচ্ছে এইটা আপনি বলবেন সোশ্যাল মিডিয়ায়? এর চাইতে নক্কারজনক এরপরে আলিমুদ্দিন স্ট্রিটের কোন কমরেডের সাহস আছে, যতক্ষণ না ওই বামপন্থী তাত্ত্বিককে আপনারা জেলে তুলে দিচ্ছেন, আপনারা প্রতিটা সিপিএম এর সমর্থক সদস্যরা যতক্ষণ না ওই ভদ্রলোককে পুলিশের হাতে তুলে দিচ্ছে, ওই কদর্য মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার জন্য, ততক্ষণ আপনাদের একজন পশ্চিমবঙ্গের মহিলারও ভোট পাওয়ার অধিকার আছে। আবার আমি বলছি, অ্যান্ড আই উইল, মানে বিখ্যাত সিপিএম নেতা, সিপিএম এর প্রয়াত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পার্লামেন্টে দাঁড়িয়ে কথাটা বলেছে
যদি অধিকাংশ সিপিএম এর লোক ওটা ভুল জানে, ওটা ভলতেয়ারের বক্তব্য না, ওটা ভলতেয়ারের জীবনীকারের বক্তব্য। আমি যেটা বিশ্বাস করি না তুমি যদি সেটাও বলো, আমি তোমাকে ডিফেন্ড করব। আমার মৃত্যু অবধি আমি নিশ্চিত করবার চেষ্টা করবো যেন তুমি তোমার কথাটা বলতে পারো। অবশ্যই আমি বিশ্বাস করি যে আপনার সমালোচনার অধিকার আছে, আপনি সরকারের সমালোচনা করবেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবেন, আপনি মেয়র ফিরহাদ হাকিমের সমালোচনা করবেন, পুর প্রশাসনের ব্যর্থতা থাকলে সমালোচনা করবেন, প্রত্যেকটা করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা বলে আপনি তাকে মহিলার শ্লীলতাহানি করে, মহিলার সম্মানহানি করে মন্তব্য করবেন, এটা বলার অধিকার আপনাকে কেউ কেউ দেয়। ফিরহাদ হাকিম মেয়র হিসেবে ব্যর্থ হতে পারেন, যদি আপনি প্রমাণ করতে পারেন নিশ্চয়ই প্রমাণ করবেন, কিন্তু ফিরহাদ হাকিম মুসলমান বলে ব্যর্থ, এটা বলার মধ্যে কোনো প্রগতিশীলতা নেই। আসলে আপনি লুকোনো আরএসএস, আসলে আপনি লুকোনো আরএসএস। এই জন্যই সিপিএম এর সম্পাদক মন্ডলীর সব সদস্য ব্রাহ্মণ। আবারও বলছি, আমি ব্রাহ্মণ হিসেবে বলছি, আমার ফিরহাদ হাকিমকে সমালোচনার 100টা কারণ থাকতে পারে, কিন্তু সেই কারণটা তার মুসলমান হওয়ার জন্য হতে পারে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমালোচনা করার 10টা কারণ খুঁজে বার করতে পারি, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নারীত্বকে অপমান করে নয়। এটা কোনো প্রগতিশীলতা নয়, এটা আসলে বিজেপি ভারতবর্ষে যেটা কায়েম করতে চাইছে, সেই গদি মিডিয়া, সেই অতি দক্ষিণপন্থী রাজনীতি, সেটাই। এবং আরজি করের সময় থেকে আমি বলতে বাধ্য হচ্ছি, আরজি করের সময় থেকে পশ্চিমবঙ্গের তথাকথিত বাম প্রগতিশীলরা আসলে আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে এই মিথ্যা প্রচারগুলো করেছে। সেজন্যই তারা তথাকথিত গদি মিডিয়া চ্যানেলগুলোতে যায়, আমি নাম বলতে চাই না, তথাকথিত রিপাবলিকে গিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে বুলুন্টিত করে। সামান্য সুযোগ পেলে এরা দৌড়ে চলে যাবে সরকারের কাছে। দেখুন, আমি বলছি, পেশাদারি জীবনে এই সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি জানি যে অনেকে মনে করতেন যে পশ্চিমবঙ্গে মাত্র 5টা সরকার আছে। রাইটার্সে চলা বামফ্রন্ট সরকার, সংবাদপত্রের মালিক সরকার, আর যিনি সম্পাদক তিনি সরকার, আর সেই সম্পাদক যাকে পদে বসিয়েছেন তিনিও। এই 5জনই নাকি রাজ্য চালাতেন। দুর্ভাগ্যের বিষয়, গত 25 বছরে সেই ভাবনাটা চুরমার হয়ে গেছে। সেই জন্য তারা নিজেরা দিশেহারা, তাদেরকে আর কেউ গুরুত্ব দেয় না। আপনি যদি ধারাবাহিকভাবে 2016, 21, 24-এর নির্বাচন দেখেন, তাহলে দেখবেন এই সরকাররা, তথাকথিত এলিটরা, তথাকথিত গদি মিডিয়া যা বলেছে, বারবার ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। ভুলে যাবেন না 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই প্রত্যেকটা চ্যানেল যারা আজকে বড় বড় কথা বলছে, তারা ওপিনিয়ন পোলে কি দেখিয়েছে। আমি 2টো চ্যানেলের ওপিনিয়ন পোলের অনুষ্ঠানে ছিলাম। যখন তারা বলছিল পশ্চিমবঙ্গে 42টার মধ্যে 26টা আসন বিজেপি পাবে, তখন আমি প্রতিবাদ করেছিলাম। ফলে আই হ্যাভ এ রাইট টু সে যে এই সমস্ত চ্যানেলগুলো পক্ষপাত দুষ্ট, এরা গদি মিডিয়া। আর আবারও বলছি, তথাকথিত এলিট মিডিয়া ইনস্টিটিউশন থেকে বেরিয়ে আসা সরকার পোষিত যেসব লোকজন বাড়িতে বসে ব্রাত্য বসুকে বাবার শ্রাদ্ধ করছেন, মমতা ব্যানার্জিকে রোজ কবরে পাঠিয়ে দিচ্ছেন, তারা যেন মনে রাখে। আবার আই রিপিট, আমি সাংবাদিকতা বা টেলিভিশনে এসে কখনো ব্যক্তিগত আক্রমণ করি না, কিন্তু যদি ব্যক্তিগত আক্রমণ করতে হয় তাহলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি কি সুযোগ নিয়েছেন সেটা বলে দেওয়ার লোকের অভাব নেই। কিন্তু আবার আমি দর্শনে ফিরি, এটা কোনো রাজনৈতিক বা কোনো সাংবাদিকতার দর্শনই হতে পারে না যে আমি ফিরহাদ হাকিমকে আক্রমণ করব তার ধর্মের কারণে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করব তিনি নারী বলে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, নারী, তিনি আমার মায়ের বয়সী, তাকে শ্রদ্ধা করব। তার রাজনৈতিক দর্শনকে আমি সমালোচনা করতেই পারি, প্রত্যেক সাংবাদিকের, প্রত্যেক বিরোধীর সে অধিকার আছে, অবশ্যই করব।
আর দেখুন, আপনারা কেউ, আমি এই দাবিটা করতে পারি যে মঙ্গলবার গোটা কলকাতা যত এলাকা আমি পায়ে হেঁটে ঘুরেছি, আপনারা জানেনই না যে কলেজ স্ট্রিট, আমার স্ট্রিট, যেগুলো এলাকায় জল জমে, রাজাবাজার, আপনারা মুসলমান এলাকায় জানি না, আপনারা মুসলমানদের মানুষই মনে করেন না, আপনারা তথাকথিত চট্টোপাধ্যায় বারুজ্জেরা মুসলমানদেরকে মানুষই মনে করেন। আপনারা জানতেনই না যে রাজাবাজার, আমার স্ট্রিট, কলেজ স্ট্রিটে কতটা জল জমেছে। দেখুন, কবে আমি আজকাল পত্রিকায় চাকরি করতাম, আমি আমার স্ট্রিটে কত মদ খেয়ে বেলেল্লাপনা করতাম, এইটা বলে আর 2025-এর এই জেনজির যুগে আপনি কিছু বাহবা পেতে পারবেন না। লেটস কাম টু দ্য রিয়ালিটি, যে আপনাদের প্রত্যক্ষ সমর্থন বা কোন রকম সাহায্য ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে যেতেন। রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন যে তার ভোট চুরির যে অভিযোগ, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে। আপনারা বাধ্য হচ্ছেন, আপনারা গদি মিডিয়া, বড় চ্যানেলে বসে থাকা বিশ্লেষকরা এখন বাধ্য হচ্ছেন রাহুল গান্ধীর খবর করতে। যখন রাহুল গান্ধী রাস্তায় নেমেছিলেন প্রথমে, আপনারা রাহুল গান্ধীকে পাপ্পু বলেছেন, ঘৃণা করেছেন, খারাপ কথা বলেছেন, রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীকে বার্ড ডান্সার বলেছেন। এর কোনোটা প্রগতিশীলতা নয়, এর কোনোটা ভদ্রলোকের পরিচয় নয়। আবারও বলছি, ব্যক্তিগত আক্রমণ, কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি সুযোগ নিয়েছেন, কে ব্রাত্য বসুর বাড়িতে গিয়ে কি সুযোগ চেয়েছিলেন, আমি সেসব প্রশ্নে যেতেই চাই না। আমার মূল প্রশ্ন, যে আপনি যেটা করছেন সেটা সাংবাদিকতাই বা কোথায়? আমার মূল প্রশ্ন, আপনি যে আক্রমণটা করছেন সেটাতে এত সাম্প্রদায়িকতা কেন? আমার মূল প্রশ্ন, আপনি যে আক্রমণটা করছেন সেটা একজন মহিলার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত শরীর, সেগুলোকে আক্রমণ করে। এটা কোন ধরনের প্রগতিশীলতা যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী বলে আপনি সোশ্যাল মিডিয়ায় এগুলো লিখবেন? দেখুন, এই বামপন্থীরা, আমি বহুদিন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশে কাজ করেছি, আমি বহুদিন রাশিয়া বা সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন দেশে কাজ করেছি। এই বামপন্থীরা জানে না যে স্টালিনের দেশ হলে কি হতো, এতক্ষণে ওদের কোন জেলে পোড়া হতো। যেটা কংগ্রেস, গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, যে কোনো সেন্টারিস্ট পলিটিক্সের আদর্শ, তারা এগুলোকে অনুমোদন করে। কিন্তু অনুমোদন করছে মানে, আবার আমি রিপিট, অনুমোদন করছে মানে আপনি স্বাধীনতার সীমা, আপনি সাম্প্রদায়িক বিভাজনের সীমারেখাকে অতিক্রম করবেন, এটা হতে পারে না। আপনার পদবী চট্টোপাধ্যায় বারুজ্জে বলে, আপনি দক্ষিণ কলকাতার উচ্চ আবাসনে থাকেন বলে, আপনি প্রেসিডেন্সি কলেজে পড়েছেন বলে, আমিও পড়েছি, ইন্টারেস্টিংলি প্রেসিডেন্সি যাদবপুরে আমিও পড়েছি, ঠিক আছে? আপনি কনস্ট্যান্ট সাম্প্রদায়িক মন্তব্য করে যাবেন, এইটা কোনো হতেই পারে না। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের মতো সেন্টারিস্ট পলিটিশিয়ান বলে এগুলো সহ্য করছে। পাশের দেশ বাংলাদেশ, যেখানে মৌলবাদ কায়েম হয়ে গেছে, যেখানে গিয়ে একসময় আপনারা জামদানি খেতেন আর বলতেন, সেখানে গিয়ে সব বিপ্লবের কথাবার্তা বলুন না, ইউনুস আপনাকে কি করে দেখে নেব। এগুলো রিপিট। কলকাতা শহরে জল জমেছে, কলকাতা শহরে লোকে দুর্ভোগ পুড়িয়েছে, আমাদের 10 জন সহনাগরিক জলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আপনি তো রাস্তায় নামেননি, আমি রাস্তায় হাঁটতে হাঁটতে গেছি, সেগুলো আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে রাখা আছে। আপনি তো রাস্তায় নামেননি, আপনি জানেনও না সংকটটা কি। আপনি কেন এই মিথ্যাচার, গদি মিডিয়ার সুযোগ নিয়ে নিজের পুরনো সরকারি হালচাল দিয়ে কেন করে যাচ্ছে? কারণ আবারও বলছি, আপনি আসলে প্রগতিশীলতার আড়ালে একটা অতি দক্ষিণপন্থী রাজনীতির ভেগকে এদেশে ঢোকাচ্ছে। এটা ছিল না, এটা ছিল না যে একজন মহিলাকে আপনি তার মহিলাত্ব নিয়ে আক্রমণ করুন, তার নারীত্ব তুলে তাকে আক্রমণ করুন। এটা ছিল না যে একজন একজন পলিটিশিয়ান, তার ধর্ম যাই হোক, আপনি তাকে সেটা তুলে আক্রমণ করুন। এটা আপনারা অতি প্রগতিশীল মিডিয়া, অতি গতি মিডিয়া এবং অতি প্রগতিশীল তথাকথিত বাঙালি বুদ্ধিজীবীরা, চট্টোপাধ্যায় বারুজ্জেরা এনে দিলেন।
দেখুন, পশ্চিমবাংলার জনসংখ্যার মধ্যে কিন্তু এই প্রান্তিক মানুষরা, মুসলমান, প্রান্তিক, দলিতরা সংখ্যাগুরু। মুসলমান, দলিত, নমশূদ্র ঐক্য যদি কোনোদিন হয়, এই বারুজ্জে চাটুর্যেদের ঘুম ছুটে যায়। এটা আলাদা বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মানে দলিত, প্রান্তিক, মুসলমানদেরকে গুরুত্ব দেন বলে হয়তো আপনাদের এত রাগ। এটা সত্যি কথা যে সুভাষচন্দ্র বসুর পরে ফিরহাদ হাকিম কলকাতার প্রথম মুসলিম মেয়র, তাই জন্য হয়তো আপনাদের রাগ। আবারও বলছি, এই গদি মিডিয়া আমাদের লজ্জা, এবং গদি মিডিয়া এবং তথাকথিত এই বিজেপি পোষিত তথাকথিত সাংবাদিককুল যদি নিজেদের সংশোধন না করেন, তাহলে বুঝে দেখুন যে জেনজি আন্দোলন নেপালে যা করেছে সেই একই জিনিস ভারতবর্ষে শুরু হয়ে যাবে কিনা। লাদাখে তার প্রথম ইঙ্গিত আমরা পেয়েছি। এবং বিজেপি যতই এই দোষ রাহুল গান্ধীর ঘাড়ে চাপাতে চাক, এই দোষ রাহুল গান্ধীর ঘাড়ে চাপবে না। এই দোষ আপনার, কারণ আপনি মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভকে রিপ্রেজেন্ট করেননি। আপনি গদি মিডিয়ায় সবসময় হিন্দু, মুসলমান এবং বিরোধী দলগুলিকে টার্গেট করেছেন। তাই আমজনতার যে দাবি, সেই দাবি যদি কখনো জেনজি আন্দোলনের মধ্যে দিয়ে চলে আসে, আপনার ঘুম ছুটে যাচ্ছে। দেখুন, এমনিতেই আমাদের গদি মিডিয়ার অনেকের বয়স হয়েছে, আর দ্বিতীয় কথা, অনেক ধরনের অভ্যেসের জন্য তারা একটু মোটা। হেলিকপ্টারে দড়ি ঝুলিয়ে পালাতে পারবেন না। ঈশ্বর করুক, আমি ঈশ্বরে বিশ্বাসী যে এরকম কোনো পরিস্থিতি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে তৈরি না হয়। কিন্তু আপনি যে গদি মিডিয়ায় বসে যে অন্যায়, যেটা আপনি ধারাবাহিকভাবে করেছেন, মানে মানে এমন কোনো সময় নিয়ে আপনি করেন। আরজি করে একটি ডাক্তারি ছাত্রীর নিষ্ঠুরভাবে ধর্ষণ এবং হত্যা হয়েছে, আপনি সেটাকে সাম্প্রদায়িক বিভাজনের তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছেন। আপনি সন্দেশখালীর ঘটনাকে ব্যবহার করেছেন। কিভাবে ব্যবহার করেছেন, পরে যখন ফাঁস হয়ে যাওয়া ভিডিও এসছে আমরা দেখেছি। আপনি আজকে সেম জিনিস করলেন আবার বলছি করলেন এই জল জমার ঘটনার সময়। আবারও বলছি, ফিরহাদ হাকিমের দোষ থাকলে তার সমালোচনা করুন, তার ধর্ম তুলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ থাকলে তার সমালোচনা করুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন নারী, তার শরীর তুলেন। এটা কোনো সভ্যতা, ভদ্রতা, আপনার পারিবারিক পরিচয়, আপনি যেগুলো নিয়ে গর্ব করেন, যে আপনি দক্ষিণ কলকাতায় থাকেন, আপনি প্রেসিডেন্সিতে পড়েছেন, আপনি যাদবপুরে পড়েছেন, আপনি তমুক করেছেন, আপনি ততবার বিদেশে গেছেন, আপনি রাজীব গান্ধী সফরসঙ্গী ছিলেন, আপনি বিল ক্লিন্টনের ইন্টারভিউ নিয়েছেন, আপনি অমুক করেছেন, তমুক করেছেন, কিচ্ছু আসে। আপনি মানুষ হিসেবে আপনি কতটা সাম্প্রদায়িক, কতটা সত্যিকারের শাসকের বিরোধী, সেটা প্রমাণ হয়ে যায় আপনার গোটা কার্যক্রম দেখে। আপনি কতটা গদি মিডিয়া, সেটা প্রমাণ হয়েছে। আবার আমি বলছি যে আপনি মানে গদি মিডিয়ার সমস্ত তারকারা, তারা কেউ আমার মতো, আমার স্ট্রিট, কলেজ স্ট্রিট, আমি নাম করে বলছি, আর যদি দরকার লাগে ভিডিও পাঠাতে বলবেন, ভিডিও পাঠিয়ে দেবেন, যে মঙ্গলবার কতটা জল জমেছিল, কতটা একটা ফ্ল্যাট বাড়িতে সিঁড়ি ভেঙে উঠতে কষ্ট হয়। আমি যে ফ্ল্যাটটায় থাকি সেটা 8 তলা, এবং অন্য সকলের মতো আমার লিফটও বন্ধ ছিল, কারণ লিফট চালানো সম্ভব ছিল না। দেখুন, প্রথম কথা, আপনারা যারা বলেন যে আমরা বিদেশে গেছি, অমুক গেছি, তমুক করেছি, আপনাদের বোঝা উচিত যে আমেরিকা শহরও 332 মিলিমিটার বৃষ্টি হলে কি পরিণতি হতে পারে, নাগরিক জীবনের কি হাল হতে পারে। আপনারা সেগুলো আলোচনাই করেন। নিশ্চয়ই কারো চাকরি হারালে আপনি নিশ্চয়ই সেটা বলবেন, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেটা 2019 থেকে 2024 অব্দি কত লোককে ছাঁটাই করেছে, সেই সংবাদ মাধ্যম সেটা কখনো আলোচনা করেছে? এই যে আমাদের ছেলে মেয়েরা যে সমস্ত আইটি কোম্পানিতে চাকরি করে, সেখানে কত লোকের চাকরি যাচ্ছে, আলোচনা করেছে? করেন না, কারণ সেগুলো আপনার স্বার্থে লাগে। যারা আপনার বিদেশ ভ্রমণের টাকা দেয়, যারা আপনাকে বাড়িতে মাসে শেষে খাম পৌঁছে দেয়, তাদের স্বার্থে। আপনি একবারও প্রশ্ন তুলছেন না যে সিএসসির কতটা ভূমিকা। কারণ প্রশ্ন তুললে আপনি যে সমস্ত ডিনারে নিমন্ত্রণ পান, যেসবের জন্য আপনাকে ডাকা হয়, সেগুলোতে আপনার স্বার্থে আঘাত। ক্রিকেটে আপনি ইডেনের ভিআইপি বক্সে বসে খেলা দেখতে পাবেন। আপনি আসলে এই নেক্সট জেনের ইতিমধ্যেই ক্ষোভের সামনে পড়ে গেছে।
এরা আপনাকে চেনে, এরা গদি মিডিয়াকে অপছন্দ করে, এরা আপনাদের মতো বিজেপি দক্ষিণপন্থার দালালদেরকে চিহ্নিত করতে পেরেছে। সেজন্য এরা এনকে ডিজিটাল দেখে, প্রসূন গুপ্তর অনুষ্ঠান দেখে, আকরামুল বাগানির ভিডিও দেখে। আকরামুল বাগানি যখন একজনকে জিজ্ঞেস করে যে আপনি রোহিঙ্গা চিনছেন কি করে, তখন সে ভিডিওর 5 লাখ 10 লাখ ভিউ হয়। আপনার হয় না, আপনাকে কেউ চেনে না, আপনাকে কেউ বিশ্বাস করে না, আপনি আর নির্বাচনকে প্রভাবিত করতে পারেন না। এটা বুঝুন। এটা যতক্ষণ না বুঝবেন যে আপনি আর মোদি কিংবা মমতা কাউকে নড়াতে পারেন না। হ্যাঁ, মোদির বাধ্য হয়ে ল্যাজ নাড়াতে পারেন টুটু টুটু টু করে, বা মানে আপনার যদি ইচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আপনি ল্যাজ নাড়াতে পারেন, কিন্তু তাতে আপনি মিডিয়ার চরিত্রকে নির্ধারণ করছেন। মিডিয়ার চরিত্র আপনার বাইরে চলে গেছে। মিডিয়ার চরিত্র অসংখ্য যে ডিজিটাল মিডিয়া, তাদের কাছে চলে গেছে। লোকে সত্য এবং অসত্যকে চিনতে শিখেছে। সেই জন্য জেনজি আন্দোলন হচ্ছে, বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, লাদাখে হচ্ছে। আপনি যতই এগুলোকে আড়াল করার চেষ্টা করুন, এগুলো আড়াল থাকবে না। এবং আবারও আমি বলছি, আমার প্রাক্তন সহকর্মীদের, আমার প্রাক্তন বসেদের এবং আমার পুরনো সব চেনাদেরকে, প্লিজ নিজেদের মুখোশ খুলে বেরিয়ে একবার এসি ঘরের বাইরে গিয়ে দেখুন। কলকাতা শহরকে চেনার চেষ্টা করুন, রাজাবাজারকে চেনার চেষ্টা করুন, মুর্শিদাবাদ মালদাকে চেনার চেষ্টা করুন। একবার লোকাল ট্রেনে চড়ে ডায়মন্ড হারবার যান, একবার লোকাল ট্রেনে চড়ে ব্যারাকপুর অব্দি যান। আপনি শেষ কবে ব্যারাকপুর গেছেন আপনি জানেন না লোকাল ট্রেনে চড়ে। এবং ব্যারাকপুর মানে শুধু দাদা বৌদির বিরিয়ানি না। আমেরিকান কনসুলেটের সঙ্গে গিয়ে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেলাম, দুটো ফটো অপ হলো, ওটা করবেন। নিত্যদিন মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণাকে চিনুন। পেট্রোল ডিজেলের দাম বাড়লে, জিনিসপত্রের দাম বাড়লে কি হয়, কেন জেনজি বিক্ষোভ দেখাচ্ছে বুঝুন। আজ এই পর্যন্তই। পুজো সবার ভালো কাটুক, বৃষ্টি মুক্ত কাটুক, জল ছাড়া কাটুক, এবং কোনো ধ্বংস, কোনো মৃত্যু ছাড়া কাটুক। যে সহনাগরিকরা মারা গেছেন তাদের সবার জন্য সমবেদনা। আর যারা এই বৃষ্টির মধ্যে, জল জমার মধ্যে শহরকে সচল রেখেছেন, লড়াই করেছেন, সেই পরিবহন শ্রমিক, সেই পুরসভার লক্ষ লক্ষ কর্মী, হাজারো মানুষ, তাদের সবাইকে প্রণাম করুন। ভালো থাকবেন, সবার পুজো ভালো থাকবে।